আচ্ছা বন্ধুরা, আমরা প্রথম দিন যেটা করেছিলাম লসাগু গসাগু পার্ট নিয়ে পড়েছিলাম এবং আমরা কিভাবে বেসিক ডিফারেন্সের আইডিয়াতে আমরা যে কোনো অঙ্কের গসাগুটা বের করছিলাম খুবভাবে। আমরা তার সেকেন্ড পার্টটা আমরা পরে করব। আমি কিছু পিডিএফটা রেডি করে নিই, তারপর আমরা শুরু করব। তার আগে আমি খুবই মজার একটা চ্যাপ্টার করে ফেলি, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার। মিক্সচার বলতে আমরা শুধুমাত্র সেই মিশ্রণের চাল ডালের অঙ্ক নয়, দুধ জলের অঙ্ক নয়, আরও প্রচুর অঙ্ক আমরা এখান থেকে দেখব। আমরা লাভ ক্ষতি হোক, পশু ব্যাপারীর অঙ্ক হোক, বালক বালিকার মধ্যে যে চকলেট ভাগ করেছিলাম সেই অঙ্কগুলি হোক, সেই অঙ্কগুলির প্রত্যেকটি অনেক কঠিন কঠিন অঙ্ক কিন্তু অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার মেথডে করা যায় এবং আজকে আমরা কিন্তু সেটাই কিন্তু দেখব। আশা করি দুটো পার্ট হবে, আজকে প্রথম পার্ট, এর পরের দিন আমরা সেকেন্ড পার্ট করব এবং আমার সানডে লাইভ হবে প্রত্যেক রবিবার আর কি, সন্ধ্যেবেলা 5টা-6টা নাগাদ আমি এই লাইভটা করব। তো একটাই রিকোয়েস্ট, শুধু যদি ভালো লাগে, যদি কোনোভাবে কারো উপকারে আসে, তাহলে অবশ্যই যেন এটাকে একটু শেয়ার করে দিতে হবে এবং কমেন্ট লিখে জানাতে হবে কার কী চাহিদা আছে এবং তার সাথে এটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশানে ক্লিক করে দিতে হবে। যাই হোক, আমরা মূল গল্পে আসি। এখানে কোশ্চেনটা দেখতে হচ্ছে 11 টাকা প্রতি লিটার কেরোসিনের সাথে 6 টাকা প্রতি লিটার কেরোসিন কি অনুপাতে মেশালে মিশ্রিত তেলের দাম 8 টাকা প্রতি লিটার হবে। আমরা কি আইডিয়াটা শিখবো, এখানে তিনটে জিনিস থাকে। তিনটে জিনিস মানে আমি একটু লিখে ফেলি। একটা হলো পার্ট 1, একটা হলো পার্ট 2। তাহলে এখানে অ্যান্সার, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দুই রকমের তেল, একটার দাম কত না 11 টাকা লিটার, তাকে আমি কি করব গোল করে ধীরে ধরলাম। আরেকটা কি দেখতে পাচ্ছি 6 টাকা প্রতি লিটার দেখতে পাচ্ছি অবশ্যই। এবার বলছে যে মিশ্রিত যে দুটো তেলকে আমি যেভাবে মিশিয়ে দেব সেই তেলের দাম হবে 8 টাকা পার লিটার। এখন এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে মিশ্রিত বা যে গড় মানটা দেওয়া থাকবে এখানে, সেটা কিন্তু এই দুটোর মাঝামাঝি। 11 থেকে 8 ছোট, কিন্তু মাঝামাঝি আবার 6 থেকে 8 বড়। তার মানে একটা আইটেম হবে এমন হবে যেন একটা বেশি হয় গড় থেকে এবং একটা কম হয়, এটাই হবে জেনারেলি। হলো, এবার আমাকে কি করতে হবে, কিচ্ছু না, জাস্ট ক্রস ওয়াইজ আমাকে ক্রস ওয়াইজ চেক করতে হবে তাদের ডিফারেন্স, নট বিয়োগ। বিয়োগ নয়, কিন্তু আমরা বিয়োগের আইডিয়া বলছি না, আমরা ডিফারেন্স, অর্থাৎ 8 আর 6 মধ্যে কে বড়, আমরা এই শুধু এইটা দেখব। আমি রুলস অনুসারে এখন বলে ফেলবো না যে এটা থেকে এটাই বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ নয়, নো, আমি সেভাবে বলবো না। তাহলে 8 থেকে 6 মধ্যে কে বড়, 8 বড়। তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয়, 8 থেকে 6 বাদ দিলে হয় 2। আবার এইখানে কি দেখতে পাচ্ছি 11 বড় 8 ছোট, তাহলে 11 মাইনাস 8 মানে কত 2, সরি 3। তাহলে কি দেখতে পাচ্ছি 11 টাকা লিটার যদি আমি 2 অনুপাত নিই, তাহলে 6 টাকা লিটার হচ্ছে 3 অনুপাত। আমি এই কাজটা আমি এখানে কি গোল চিহ্ন করে দাগ টাগ দিয়ে পার্ট 1 পার্ট 2 লিখে করলাম। পরীক্ষার হলে হার্ডলি আমি কি করছি, 11 6 8 ফটাফট বিয়োগ করবো। এই অঙ্ক করতে হার্ডলি 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ডের বেশি কোনোভাবে নয়। ইভেন একটু বেশি প্র্যাকটিস করলে সেটা মুখে মুখেও করা যায়। আমরা জানবো ক্রমশ, একটু দেখি। একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা আছে। তাদের মাথার সংখ্যা 100
এবং পায়ের সংখ্যা 290 বা 320। একটা চিড়িয়াখানায় কিছু খরগোশের সংখ্যা কত? খরগোশের সংখ্যা কত? তাহলে কি লিখেছি একটা কোশ্চেন, একটা চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা আছে, তাদের মাথার সংখ্যা হচ্ছে 100 আর পায়ের সংখ্যা 290। খরগোশের সংখ্যা কত? আমি দেখিনি, একটু আমার ফেসবুক থেকে কেউ না আপাতত তাহলে পারা যাবে এই অঙ্ক? যারা যারা আছে, সুপর্ণা, বিনয়, অতনু, এ পারা যাবে অঙ্ক? আরো প্রচুর আছে, প্রচুর প্রচুর। এটা তো একটা, এরকম হাজার হাজার অঙ্ক আছে যেগুলো নাকি মুখে মুখে, আমার কোনো পেন লাগবে না। দিস ইজ কল্ড বৈদিক ম্যাথ, বৈদিক অঙ্ক, যারা মুখে মুখে অঙ্ক করতেছ। এই অঙ্কগুলোকে একটু মনে করার চেষ্টা করি। ক্লাস 5-এ, যখন ক্লাস 5-এ স্যাররা অঙ্ক শুরু করলো, তখন কি না এক মহিষ ব্যাপারী, মনে পড়ে? এতটা ছাগল, এতটা মহিষ, এতটা, এই সমস্ত অঙ্কগুলো আমরা পড়েছিলাম। দরকার নেই ওগুলো ভাবার। এখন আমাদের নতুন আইডিয়া চলে এসেছে, আমরা নতুন আইডিয়াতে এই সমস্ত অঙ্ক করব, যাদেরকে আমরা বলছি এলিগেশন মেথড। কি এই এলিগেশন মেথড? এই এলিগেশন মেথডে কি করতে হয়, কাজটা কি আমাদের, একটু বলি। সাধারণ, আমি এটাকে মুছে দিয়ে আমি আরেকবার এটাকে করব। তার আগে এলিগেশন মেথডটাকে বোঝানোর জন্য আমাকে একটা জিনিস, টাকা কেজি দরের চা এবং 28 টাকা কেজি দরের চা, কত টাকা না 21 টাকা এবং 28 টাকা, কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম হবে 25 টাকা। আবার বলছি, সবাই ভাবছে বা সবাই জানে, যারা চাকুরিজীবী, যারা পেরে গেছে, তারাও হয়তো ভাববে যে এলিগেশন মেথড মানে শুধু মিশ্রণের অঙ্ক না। আমরা কত জায়গায় যে এই মিশ্রণের অঙ্কটাকে ব্যবহার করব সেটা আমরাই জানি। আমরা আস্তে আস্তে, এটা তো সবেমাত্র শুরু করলাম, আর কিচ্ছু না। তাহলে বলছে 25 টাকা কেজি দরের চা এবং 28 টাকা
কেজি দরের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম হবে 25 টাকা? অপশন এ, আমি অপশনগুলো বলে দিই। 4:5, 3:4, 3:5, নান কোনোটাই নয়। আমরা কোনোটাই নয়, এটা একটা করব। এখন আমরা একটু দেখতে চাইছি, যেহেতু আমরা এই ক্লাসটা কোথা থেকে এসেছি, আমরা ফেসবুক লাইভ থেকে ডাইভার্ট করে এখানে এসেছিলাম, তাই কতজন এখানে ঢুকবে তার উপরে আমরা পরবর্তীকালে কোশ্চেনে এটাকে বাড়াবো। তাহলে কি দেখতে পাচ্ছি? ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, তাই তো? প্রথম ধরনের চা কত টাকা কেজি কিনেছে? না 21 টাকা কেজি। পরের চা কত টাকা কেজি কিনেছে? 28 টাকা কেজি। আচ্ছা, দিচ্ছে কত টাকা? বিক্রি করছে কত টাকা কেজি? না 25 টাকা কেজি। তাহলে এদের মধ্যে তফাৎ কি দেখতে পাচ্ছি? 3। এদের মধ্যে তফাৎ কত দেখতে পাচ্ছি? 4। তাহলে অ্যান্সার কোনটা? 3:4। এই যে ম্যাজিক এলিগেশন মেথডের, এই এলিগেশন মেথড ম্যাজিকটাই কিন্তু আমরা এগোতে থাকবো ক্রমশ। এখন কিন্তু আমরা কিচ্ছু শুরুই করিনি, আমরা আস্তে 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 শুরু করব, ঠিক আছে? আমরা চাইছি একটু এখানে সবাই ঢুকুক, প্রত্যেকে, আমার বন্ধু বান্ধব, বিশেষ করে আমার ছোট ছোট সেই ভাই বোন যারা এখন চাকরির পরীক্ষা দেবে বলে ঠিক করেছে, আমরা তাদের জন্যই এই ক্লাসটা করাবো। আমরা ওই ম্যাথে এখানে কপি ভিডিও ইউআরএল দেন হচ্ছে কি যারা দেখছে তাদের কি কিছু বোঝা যাচ্ছে অঙ্কটা? যে কয়েকজন দেখলো তাদের কি অঙ্কটা কি বোঝা গেল? বোঝা যায়নি এখনো, তাই তো? না, বোঝাবো একটু বাদে, আমি ঠিক বোঝাবো। এবারে যে অঙ্কটা আমি বলছি মন দিয়ে দেখতে হবে। একটি খামারে কিছু মুরগি ও কিছু ছাগল আছে। কিছু মুরগি ও কিছু ছাগল আছে। তাদের মাথার সংখ্যা তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 320। ওই খামারে কতগুলি মুরগি এবং কতগুলি ছাগল আছে? ওই খামারে কতগুলি মুরগি ও
কতগুলি ছাগল আছে? আমি অপশনও দিয়ে দিচ্ছি। অপশন কি দিলাম? 40-60, অপশন 40-50, অপশন সি 30-70, অপশন ডি 55-45। অঙ্কের মজা কি? কি বলছে? একটি খামারে কিছু মুরগি আর কিছু ছাগল আছে। তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 320। ওই খামারে কতগুলি মুরগি এবং কতগুলি ছাগল আছে? ওকে, ভালো কথা। তাহলে আমরা কি করব? প্রথমে লিখব মুরগি আর লিখব ছাগল। আচ্ছা, এই ধরনের অঙ্ক যখন করবো না, দেখে মনে হচ্ছে খুব জটিল, কিন্তু আবার বলছি এই অ্যালিগেশন মেথডে এত সুন্দর করে এটা করা যায় মানে ভাবা যায় না। তাহলে কি লিখলাম আমরা? মুরগি লিখলাম এবং ছাগল লিখলাম। এখন টোটাল মাথা কটা আছে? আচ্ছা, মুরগি হোক, মানুষ হোক, ভেড়া হোক, এমন কোনো প্রাণী আছে নাকি যার মাথা দুটো? মাথা দুটো নেই। অনেকে বলে দুমুখ সাপ, না, সেই সাপেরও মুখ কিন্তু একটাই থাকে, তার পেছনের দিকটা গঠনটা অন্যরকম বলে আমরা পেছনে এবং সামনে এক মনে হয়। তাহলে কি বললাম? এখানে কটা প্রাণী আছে দেখব। টোটাল কটা প্রাণী আছে? না, মাথার সংখ্যা যটা তটা প্রাণী আছে, তার মানে 100টা প্রাণী আছে। আমি মোটামুটি অপশন যদি দেখে নিই, তাহলে 40 আর 60 100, 40 50 90, 30 আর 70 100, 55 আর 45 হচ্ছে 100। দেখা গেল 40 আর 50 অপশনটা হবেই না। হবে না কেন? না, ওখানে মাথা হচ্ছে 100। যাক, আমরা অপশনে ঢুকবো না এখন। এখন কিন্তু আমরা অপশনে ঢুকছি না। এবার আমরা কি করব? যেহেতু মাথা সংখ্যা সবারই একটাই হয়, তাই মাথা সংখ্যা দিয়ে এই অঙ্ক করা যায় না। আমাকে তাহলে কি অঙ্ক করতে হবে? কেন? আমি এবার পা ধরি। আমি টোটাল পা কটা দেখতে পাচ্ছি? তাদের গড় পা আমি জানি না। এই টোটাল প্রাণীর গড় পা কটা আছে? 320টা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমার প্রাণী কটা ছিল? 100টা। এখন যদি 100টাই মুরগি থাকতো, তাহলে তার কটা পা হতো? একটা মুরগির কটা করে পা? দুটো করে পা। তাহলে 100টা মুরগি মানে 2 × 100 মানে 200 খানা পা। তা লেগস 200 খানা লেগ থাকবে তার। এবার ছাগলের লেগ কটা? না, এই 4, 4টে করে পা। তাহলে 4 × 100 মানে কত হলো? এবারে আমি যদি এটাকে ক্রস করে আবার ক্রস করব, ক্রস যেটা আসবে সেটা যে উপরে যা থাকবে তার ভাগে পড়বে, এখানে ক্রস করে যা আসবে উপরে যা থাকবে তার ভাগে পড়বে। তাহলে 200 থেকে 320 আমরা বলছি বিয়োগ নয়, ডিফারেন্স। বিয়োগ আর ডিফারেন্সের মধ্যে কিন্তু তফাৎ আছে। তাহলে এখানে যে বড় সেখান থেকে আমি অটোমেটিক বিয়োগ দিয়ে দেবো। তাহলে 320 থেকে 200 যদি বাদ দিই, তাহলে বিয়োগ কত হয়? 120। আবার 400 থেকে 320 বাদ দিলে কত হয়? 80। তাহলে দেখতে পাচ্ছি ওখানে মুরগি কটা ছিল? 80টা, আর ছাগল 120টা। তাহলে মুরগি ইস্টু ছাগল কত ছিল? 80 ইস্টু 120।
আমি যদি এটাকে 2 দিয়ে ছোট করতে থাকি তাহলে 40 ইস্টু কত হয় 60, আমার 40 ইস্টু 60 চলে এসছে না? তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে কি করলাম আমরা? কিচ্ছু করিনি কিন্তু এই অঙ্কে। আমরা এই অঙ্কে যেটা করলাম সমস্ত প্রাণীর পাকে ধরে নিলাম, সমস্ত প্রাণীর পাটাকে ধরে নিলাম। এবার আমরা কি যদি সবটাই মুরগি হয়ে যেত, ধরে নিতাম ওখানে কোনো ছাগল ছিলই না, তাহলে তার পা কটা ছিল 200টা। আবার একবার ধরে নেব যে ওখানে সবটাই ছাগল ছিল, তার মানে একটা ছাগলের কটা পা হয় 4 ইন্টু 100টা, যেহেতু 100টা প্রাণী ছিল, মাথা 100টা, তার মানে প্রাণীও 100টা। আমি ক্রস গুণ করবো, সেখান থেকে আমার অনুপাত বেরিয়ে আসে। এটা আমি মুখে যতটা বললাম, এরপরের আমি একটা অঙ্ক দিচ্ছি। একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূর এর মাথার সংখ্যা 50টি এবং পায়ের সংখ্যা 140টি। চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? তাই তো? তাহলে কি বললাম? একটা চিড়িয়াখানায় মহিষ আর ময়ূরের মাথার সংখ্যা 50টা, তার মানে ওই চিড়িয়াখানাতে টোটাল প্রাণী কটা আছে? যটা মাথা তটা। মাথা কোনো প্রাণীর দুটো হয় না, হতে পারে না, তাহলে ওখানে কটা আছে? 50টা আছে। এবার বলছে পায়ের সংখ্যা 140টা। পা কিন্তু গুনতে পারছি না, এর দুটো আছে, ওর 4টে আছে। মহিষের 4টে করে পা, ময়ূরের 2টো করে পা। তাহলে কি লিখবো? আচ্ছা, আমি অপশনগুলো দিয়ে দিই। আমাকে শুধু ময়ূর জানতে চেয়েছে, তাহলে 20, 30, 40, 50। 20, 30, 40 এবং 50, এই 4টে অপশন আমাকে দিয়েছে। ভালো কথা। আমি কি করব? প্রথমে লিখব মহিষ, তারপরে লিখব ময়ূর। কটা পা দেখতে পাচ্ছি? 140 খানা পা আমি দেখতে পাচ্ছি। দেখলাম। বলছে কটা প্রাণী ছিল? 50টা প্রাণী। যদি 50টাই মহিষ হতো তাহলে কি হতো? এর পা সংখ্যা কত হতো? 50 গুণিত 2, মানে কটা? 100টা। আচ্ছা, 50টাই যদি ময়ূর হতো তাহলে কি হতো? তাহলে ময়ূরের পা সংখ্যা হয় 4, তাহলে 4 ইন্টু 50 মানে কত? তাই তো? তাহলে একটা মহিষের 2টো করে পা, 50টা পা হলে তার কি হতো? 100টা পা হতো। আবার যদি সবটাই ওই চিড়িয়াখানাতে ময়ূর থাকতো তাহলে কি হতো? একটা ময়ূরের 4টে করে পা ইন্টু 50 মানে 200টা পা। আমি সবটাই পা দিয়ে নিচ্ছি, এমন নয় যে আমি এখানে পা ধরবো, এখানে মাথা ধরবো, তাহলে কিন্তু হবে না। আমি যদি এখানে পা ধরি তাহলে এখানেও পা ধরতে হবে, এখানে যদি মাথা ধরি তাহলে এখানে মাথা ধরতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমি যদি সবটা মাথা ধরে করি, আমি দেখাচ্ছি। আমি সাপোজ একজন ছাত্র, সে কি করলো? মহিষ আর ময়ূর
স্যার ময়ূরের কটা পা? 50টা পা। আচ্ছা 50টা মহিষের মাথা কত? মানে 50টা। 50টা ময়ূরের মাথা কত? 50টা। তাহলে ডিফারেন্স আমি কিছু পাবো? তাহলে আমি পা দিয়ে এটা পারবোই না, আমি সরি মাথা দিয়ে আমি পারবোই না, আমি শুধু হাত পা দিয়ে এটা করব, মাথা দিয়ে এটা করব না। তাহলে আবার সেই একই আমরা ডিফারেন্স বের করলাম। 200 থেকে 140 এর ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে মাত্র 60। এটার সঙ্গে এটার ডিফারেন্স কত? এটা হচ্ছে কত? 40। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই যে নিয়ম অনুসারে অঙ্কগুলো করব সেইটাই হচ্ছে আমার অ্যালিগেশন মেথড। এখন এই অ্যালিগেশন মেথড আমি আবার বলছি, আমরা শুধু মিশ্রণ চিড়িয়াখানা নয়, আমরা প্রচুর জায়গাতে এই অ্যালিগেশন মেথডটাকে ব্যবহার করব। এইরকমই কয়েকটা এবার আমরা জায়গায় যাই। কিরকম? আমরা একটা কোশ্চেন লিখছি, who is there? Okay. সমর ঘোষ, তনুশ্রী সাহা। আচ্ছা, যে অঙ্কটা এবার আমি দিতে চলেছি দুশো জন বালক বালিকার মধ্যে টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো। কত টাকা? না 132 টাকা। যেন প্রত্যেক বালক 80 পয়সা পায়। যেন প্রত্যেক বালক 80 পয়সা এবং প্রত্যেক বালিকা 45 পয়সা পায়। এবং প্রত্যেক বালিকা 45 পয়সা পায়। বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা কত? অপশন এ 75, অপশন বি 80, অপশন বি সি 95, অপশন ডি 99। কি দেখতে পাচ্ছি? 200 জন বালক বালিকা। তাহলে আমাকে জানতে চেয়েছে বালক, আর এখানে জানতে চেয়েছে বালিকা। তাহলে বালক আর বালিকা, একটা বালক কত করে পাচ্ছে? 80 পয়সা করে। একটা বালিকা কত করে পাচ্ছে? 45 পয়সা করে পাচ্ছে। আচ্ছা, আমি বালকের টাকা তো কোশ্চেন থেকে পেয়ে গেছি,
বালিকার সংখ্যা মানে একজন বালিকা কত করে পাচ্ছে পেয়ে গেছি। আমি যদি সবাইকে গড় বিলি করে দিতাম এই 200 টাকা কত করে হতো, তাহলে এই 200 জনের টাকা যদি আমি 132 টাকা ভাগ করে দিই তাহলে একজনে কত করে পেয়েছে, অর্থাৎ 132/200 এটা হচ্ছে টাকা। একে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে এটাই কি হয়ে গেল পয়সা, এটাই কি হয়ে গেল আমার গড়। 0,000 মানে কত 66 পয়সা। তার মানে ওই 200 টাকা যদি সমান ভাগে সবাইকে ভাগ করে দেয় তাহলে কত করে পাবে, 66 পয়সা করে পাবে। ওকে, এবার আমরা কি করলাম, বালক বালিকার অনুপাত বের করব। আচ্ছা 66 থেকে 45 বাদ দিলে কত হয়, আমরা 66 মাইনাস 45 মানে কত হয় 21, আর এখান থেকে বাদ দিলে কত হয় 80 মাইনাস 66 মানে কত 14। তাহলে একটা পাচ্ছি আমরা 21 আর একটা পাচ্ছি কত 14। তাহলে বালক আর বালিকার সংখ্যার অনুপাত আমরা কি পেয়ে গেলাম, তাহলে বালক আর বালিকা এটা পেলাম 21, এটা পেলাম 14, 7 দিয়ে গুণ করলে 3 7 21 আর 3। এবার কতজন 200 জন। এবার তো আমরা এটা অনুপাতে শিখেছিলাম 3 2 5, তাকে 2 দিয়ে ভাগ 200 দিয়ে ভাগ করে তাকে 2 দিয়ে গুণ করলেই আমার সেই সংখ্যাটা বেরিয়ে আসছিল, তাই তো। তাহলে আমি বালক আর বালিকার সংখ্যা কিন্তু এখানে পেয়ে গেছি। অতএব আমাকে কি জানতে চেয়েছে, বালিকা জানতে চেয়েছে, বালিকা। অতএব বালিকা 2 এর 5 গুণিত কতজন ছিল 200 জন 40 মানে কত 80। মূল ফান্ডা কিসের উপর দাঁড়িয়ে, আবার বলছি মূল ফান্ডা কিন্তু এই অ্যালিগেশন, রুলস অফ অ্যালিগেশন, এই রুলস অফ অ্যালিগেশনের উপরেই কিন্তু দাঁড়িয়ে। একটা দুটো নয়, আমরা এরকম প্রচুর করব, এই অ্যালিগেশন মেথডকে ব্যবহার করে আমরা প্রচুর করব। ওকে, আমরা এর পরে কিন্তু আরেকটা অঙ্কে যাচ্ছি। এরপরে কি, আবার বলছি পদ্ধতিটা হচ্ছে অ্যালিগেশন মেথড। অঙ্ক কি, প্রবলেম নাম্বার 5। 500টি চকোলেট, কটা চকলেট 500টা চকলেট, 50টি বালক বালিকার মধ্যে সমানভাবে ভাগ করে দিলে, সমানভাবে ভাগ করে দিলে
কিভাবে আচ্ছা এমন ভাবে ভাগ করে দিলে যেখানে প্রতিটি বালক 8টি করে এবং প্রত্যেকটি বালিকা 12টি করে চকলেট পায়। 12টি করে চকোলেট পায়। বালক এবং বালিকার সংখ্যা কত? বালক ও বালিকার সংখ্যা কত? অপশন এ 20, 30, অপশন বি 22, 28, অপশন সি 25, 25, অপশন ডি 26, 24। বোঝা গেল কি বলছে না? এখানে কি কটা চকলেট না 500টা চকলেট? কজনের মধ্যে ভাগ করছি না 50 জনের মধ্যে আমি ভাগ করে দিচ্ছি। আচ্ছা আমি কি বের করব? আমরা বের করব বালক, আমরা বের করব বালিকা। প্রতিটা বালককে কটা করে দিয়েছিল? 8টা করে। কটা করে? 8টা করে। প্রতিটা বালিকাকে কটা করে দিয়েছে? দেখতে পাচ্ছি আমরা 12টা করে। তাহলে কত করে? 12টা। আচ্ছা এখানে গড়ে কটা দিয়েছিল? আমি যদি 50টা বালক বালিকাকে 500টা চকলেট দিয়ে দিই তাহলে এক একটা বালক বালিকা কটা করে পেয়েছে? 500 ভাগ 50 মানে 10 করে। তার মানে গড়ে পেয়েছে। এটা হচ্ছে গড়ে 500/50 মানে কটা করে? 10টা করে। তাহলে বোঝা গেল আমার মূল উদ্দেশ্য কি ছিল, ফান্ডটা কি ছিল? যে দুটো শ্রেণী যদি পাই এবং তাদের একটা মিলিত গড় কিছু পাই, সেখান থেকে তাদের আমি অনুপাত বের করতে পারবো। আর এই অনুপাত বের করতে পারবো মানেই তাদের আমি কি করে নিতে পারবো? আচ্ছা ভালো কথা। দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? না 2। আচ্ছা 2 আর 2 আমি কি পেয়ে গেলাম? তাহলে আমি বালক আর বালিকা পেয়ে গেলাম। 2:2 মানে কত? 1:1 মানে সমান সমান আছে। তার মানে 50টা যদি বালক থাকে তার মানে 25টা বালিকা ছিল আর 25টা বালক ছিল। তাহলে এগুলো অঙ্ক আমার বোঝাতে গিয়েই এই সময় এটা করতে আমি বলছি যদি ভালো করে প্র্যাকটিস করা যায় 25 থেকে 30 সেকেন্ড লাগবে এই অঙ্কটা করতে, গ্যারান্টি। তাহলে আমাকে এই অ্যালিগেশন মেথডটা কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। আমরা কিছুই দিইনি, আমরা সবেমাত্র 5 নম্বর অঙ্কে পড়ে আছি। আমরা অনেক অঙ্ক করব, আস্তে আস্তে দিচ্ছি। যারা আছে যে কয়েকজন আমার সাথে রেগুলার মানে ওয়াচ করছে তাদের বলবো যদি তারা একটু আমাকে সহযোগিতা করে, তাদের হাতে যদি খাতা কলম থাকে তাহলে তারা যদি সাথে সাথে করার চেষ্টা করে তাহলে ভালো লাগবে। আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, যারা হয়তো অঙ্কেরও যারা খুব ভালো তাদের কিন্তু কিছু জিনিস উস্কে দেবে, ব্রেনে একটু খোঁচা দিয়ে যাবে যে হ্যাঁ এইভাবে অঙ্কগুলো করা যায়। আবার একটা নতুন জিনিস আমি করতে চলেছি,
খুব ভুল করে, অনেকে ভুল করে, একটু সমস্যা হয় অনেকের এই বুঝতে গিয়ে। কি আগে অঙ্কটাকে বলি। একটি বাক্সে সুদীপা ইন্টারেস্টিং, অবশ্যই আরো অনেক ইন্টারেস্টিং লাগবে, জাস্ট বি উইথ মি, মানে আমার সাথে থাকো আর কি। দেখো, একটি বাক্সে 80টা মুদ্রা আছে। একটা বাক্সে 80খানা মুদ্রা আছে। খুব ভালো লাগছে স্যার। হ্যাঁ ভীম, অবশ্যই ভালো তো লাগবেই। যাদের জন্য এটা করছি, সেই সমস্ত বেকার ভাই বোনদের জন্য, যাদের এখন 100 টাকা অনেক তাদের কাছে, আমি চাইছি তারা শুধু অল্প 2-1 পয়সা খরচ করে শুধু বইটা কিনবে, আর প্রত্যেক রবিবারে আমার সাথে একটু লাইভে থাকবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আমি তাদেরকে ধরে অঙ্ক শিখিয়ে দেব। আমি বলছি না চাকরি দিয়ে দেবো, চাকরি আমি দিতে পারবো না, কিন্তু চাকরির জন্য যতটুকু প্রয়োজন অঙ্ক, আমি সেইটা কিন্তু শিখিয়ে দিতে পারবো। আজকে আমরা শিখছি অ্যালিগেশন মেথড। আমরা অ্যালিগেশন মেথডের এখনো কিছুই করিনি, সবে মাত্র উই আর ইন নাম্বার 6 ম্যাথ, 6 নম্বর অঙ্কে পড়ে আছি। আমি এখান থেকে অন্তত 50খানা অঙ্ক বলে দেব, যেখানে আমার 50খানা অঙ্ক, ওই 50খানা অঙ্ক করলে আমি যে কোনো টাইপের অঙ্ক আমরা কিন্তু করতে পারবো। তাহলে কি বলছে? তাহলে একটা বাক্সে 80টা মুদ্রা আছে, বাক্সে মোট 6.25 টাকা আছে, মানে 6 টাকা 25 পয়সা, 6 টাকা 4 আনা। ওকে স্যার ভীম, ওকে ঠিক আছে। মুদ্রাগুলি 10 পয়সা ও 5 পয়সার হলে, মুদ্রাগুলি 10 পয়সা ও 5 পয়সার হলে 5 পয়সার হলে 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে কি বলছে? কয়েন আছে 10 পয়সা আর 5 পয়সার কয়েন। এটা তখনকার অঙ্ক, যখন 10 পয়সা 5 পয়সা চলতো। এখনকার ছেলেরা 50 পয়সাও বোধহয় দেখেনি, 1 টাকাটা দেখেছে, কিন্তু 50 পয়সাও দেখার সৌভাগ্য হয়নি। মানে এখন বিশেষ করে যাদের বয়স, আমার ছেলে 12 বছর, সেই বোধহয় এখনো 50 পয়সা দেখার সুযোগ হয়নি। তো কিছুদিন বাদে 1 টাকাও থাকবে না, 2 টাকাও থাকবে না, তখন শুধু 5 টাকাতে চলে আসবে। তার পরবর্তী জেনারেশনে 5 টাকা থাকবে না। যাই হোক, তাহলে কি বলছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 80টা মুদ্রা আছে, ভালো কথা। এখন মুদ্রা যাই থাক, আমি আগে করলাম কি 10 পয়সা আর এখানে 5 পয়সার মুদ্রার দুটো ছক করে ফেললাম, হলো। আমার কত টাকা আছে? 6.25 টাকা টোটাল আছে, গড়ে এত টাকা আমার। ওই মানে এটা কোনো লক্ষ্মীর ভাঁড় হতো আগে, সবাই 5 পয়সা 10 পয়সা ফেলে দিত দুদিন, এবং বছর শেষে যখন রথযাত্রা আসছে,
এই মঙ্গলবার রথযাত্রা আসছে, যদি রথযাত্রাটা এবার দেখতে পাবো কিনা আমাদের বুকে ব্যথা হয়ে যাবে এখনই, মানে শুনেই যে গভর্নমেন্ট পারমিশন দেবে কি দেবে না। রথের মতো জিনিস গোটা বছরে একবার আসে, আমরা পাই না। তাহলে কি বলছে, ওই যে ওখানে আমার 10 পয়সা 5 পয়সা আছে, সমস্ত মিলে টিলে মাত্র 6 টাকা 25 পয়সা আছে। তাহলে কিছু আছে 10 পয়সা, কিছু আছে 5 পয়সা, এরকম কটা আছে? 80 খানা আছে। একটা জিনিস শুধু বলেছিলাম, এখানে এই যে 3টে আইটেম ধরতে বলেছিলাম, 3টে আইটেম একই রাশির হতে হবে। মানে এমন নয় যে আমি এটা টাকা ধরে ফেললাম আর এটা লিটার ধরে ফেললাম, এটা হবে না। এটা মাস ধরে ফেললাম, এটা দিন ধরে ফেললাম, এটা হবে না। তাহলে এটা যদি মাস ধরি, এটা মাস মাস মাস, দিন দিন দিন, টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা, অর্থাৎ একই একক হতে হবে। কি হতে হবে? একই এককের হতে হবে, রাশি আর একক। যদি আমি পার্সেন্টেজ ধরি, তাহলে এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ। ইয়েস, পার্সেন্টেজ। যাদের মধ্যে ধোঁয়াশা আছে যে পার্সেন্টেজের অঙ্ক এইভাবে এলিগেশনে করা যায়, ফাটাফাটি যায়। আমি বলছি পার্সেন্টেজের অঙ্ক ফাটাফাটিভাবে করা যায়। এখানে পার্সেন্টেজ, লাভ অ্যান্ড ক্ষতি, মানে লাভ ও ক্ষতির যে অঙ্কগুলো, যে একটা বিক্রেতা গরুটাকে এত পার্সেন্ট লাভে বিক্রি করলো আর মহিষটাকে এত পার্সেন্ট লসে বিক্রি করলো, তার মোটের উপর কত লাভ হয়েছে। আমরা লাভ অ্যান্ড ক্ষতিতে এক ধরনের করেছি, আমরা এইখানে অন্যভাবে করবই, আমরা দেখাচ্ছি। তাহলে কি? তাহলে 5। আচ্ছা, তাহলে টোটাল আমাদের আছে কত? 6.5। তাহলে ওটাকে যদি আমি পয়সা করে নিই, টাকা গুণিত কত? 100 পয়সা, তাহলে 625 পয়সা। তাহলে এখানে কত ছিল? 625 পয়সা টোটাল আছে, গড়ে আছে, টোটাল মোটের উপর। এবার একটাই ফান্ডা, কি না, আমরা সবটাকে প্রথমে একই রকম ধরবো, অর্থাৎ সবটাই 80টাই 10 পয়সা আছে। তাহলে কত টাকা হতো? তাহলে 800 টাকা হয়ে যেত, মানে 800টা পয়সা, তাই তো? 80টা মুদ্রা ছিল তো, তাহলে 80টাই যদি 10 পয়সা থাকতো, তাহলে 80 ইন্টু 10 কত হয়? 800। 80টাই যদি 5 পয়সাই থাকতো, তাহলে সেটা কত হতো? 5 8 40। ব্যাস, আমার কাজ হয়ে গেল, আমি অ্যালিগেশন পেয়ে গেছি। অ্যালিগেশন রুলস আমি প্রয়োগ করে দেব। রুল প্রয়োগ করলে দেখা যাবে এই দুটোর মধ্যে বড়কে 625 বড়, তাহলে 625 থেকে 400 বিয়োগ দিলে কত হয়? 225। আবার 625 আর 800-র মধ্যে বড় কে হয়? 800 বড় হয়, 625 ছোট, তার মানে এখানে হবে 175। আবার বলছি, যেটা গড় হবে, মোটের উপর হবে, তার থেকে একটা বড় থাকবে, একটা কম থাকবে। এমন নয় যে দুটোই কম থাকবে, কিংবা এমন নয় যে দুটোই বেশি থাকবে। তাহলে আমি কি পেলাম? 225 আর 175 পেয়ে গেলাম। এবারে হচ্ছে 10 পয়সা ইস টু 5 পয়সা। তাহলে 10 পয়সা ছিল কটা? 225 ইস টু 175। এটাকে আমি ছোট করব, তাহলে কত হয়? 25 দিয়ে 8 25 200, 9 25, 9 ইস টু কত? 7। তাহলে 10 পয়সা আর এর অনুপাত ছিল 9:7। এবার তো আমরা জানি অনুপাতের অঙ্ক ছোট থেকে শিখছি, যে আমাকে জানতে চেয়েছে 10 পয়সার সংখ্যা। অতএব 10 পয়সা সমান 10 পয়সার ভাগে কত? 9 ভাগ 16, আর ওখানে ছিল কত? 80, 5, কারণ 5 9 কত? 45। এই যে আমি একটা ধরন বললাম, এটা একটা ধরন। আমরা যে কোনো পাত্রে এই সংখ্যার, মানে মুদ্রা সংখ্যার অঙ্কগুলো কিন্তু এখানে করতে পারি। হলো? আচ্ছা, আমি যেগুলো অঙ্ক দিচ্ছি এগুলো কিন্তু সবটাই চাকরির অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো চাকরিতে চলে এসছে। এটা পিএসসি ক্লার্কশিপে এসছে, যদিও অনেকদিন আগে 96 সালে, কিন্তু এসছে। এটাই পিএসসি ক্লার্কশিপের। আমি ডাব্লিউবিসিএস এর একটা অঙ্ক দিচ্ছি। কোশ্চেন নাম্বার 7। একটি
পাত্রে বা একটি বাক্সে 280 টাকা আছে। একটি বাক্সে কত টাকা আছে? 280 টাকা আছে, যেগুলি 170টি মুদ্রা দ্বারা গঠিত। এদের মধ্যে কিছু হচ্ছে 50 পয়সা, এদের মধ্যে কিছু 50 পয়সা, কিছু 2 টাকা, কিছু 50 পয়সা, কিছু 2 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রা সংখ্যা কত? কি দেখতে পেলাম? আমি দেখতে পাচ্ছি আমার পাত্রে আছে 50 পয়সা আর কত টাকা? 2 টাকা, মানে কত পয়সা? 200 পয়সা। আচ্ছা, আমি এটাকে পয়সায় করব না টাকাতে করব? আমি দেখতে পাচ্ছি যে এখানে 2 টাকা আছে, এখানে 2 টাকা আছে, তাহলে আমি একটা যদি পয়সাকে টাকা করে নিতে পারি তাহলে আমার খাটনি কম। তাহলে আমি কি করব? তাহলে 2 টাকা এটা লিখব, আর 50 পয়সা তো লিখবই। এবারে আমার আছে কত টাকা? না টোটাল আছে হচ্ছে 280 টাকা, তাই তো? কত টাকা? 280 টাকা। এবার মুদ্রা সংখ্যা কটা আছে? 170টা। তো 170টা যদি 2 টাকার কয়েন থাকতো তাহলে কি হতো বাবা? 170 ইন্টু 2 মানে কত? 340। আর 170টাই যদি 50 পয়সা থাকতো, আচ্ছা দুটা 50 পয়সাতে কি হয়? দুটা 50 পয়সাতে 1 টাকা হয়, তাই তো? তাহলে 175কে 2 দিয়ে যদি ভাগ করে দিই, 70কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়? 85 টাকা। তাহলে হয় 85 টাকা, তাই তো? এবার আমরা এটাকে এলিগেশন করব। 240 আর 380 এর মধ্যে কে বড়? 340 বড়, তাহলে অবশ্যই ডিফারেন্স হচ্ছে কত? 60। আর 280 থেকে এর ডিফারেন্স কত? এখানে 280 বড়, 280 বড় মানে 195। তাহলে আমি কি কি পেয়ে গেলাম? 50 পয়সা আর 2 টাকা, এই দুটোর অনুপাত কি পেয়ে গেলাম? 60 আর 195। 5 দিয়ে কত? 12। 5 দিয়ে 5 3 15, 5 9 45, 3 দিয়ে 4, 3 দিয়ে কত? 13। এবার তো আমরা বের করে নিতে পারবো। আমরা 4:13 আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের আছে কটা? 170টা। অতএব 50 পয়সা 4 এর 13 আর 4 এ কত? 17 গুণিত 170, কাটাকাটি করলে 10, মানে কটা? 40টা। তাহলে বোঝা গেল আমাদের 101টি বাক্সে 280 টাকা আছে, যেগুলো 170টা মুদ্রা দ্বারা গঠিত হবে। এদের মধ্যে কিছু 50 পয়সা, কিছু 2 টাকা। 50 পয়সার মুদ্রা সংখ্যা কত?
আমি কি করছি, আমি একটা অঙ্ক দিচ্ছি এই টাইপের নিজে প্র্যাকটিস করার জন্য। এক 100টি মুদ্রার মধ্যে কিছু 50 পয়সা, কিছু 25 পয়সা, মোট মূল্য 45 টাকা হলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? অপশন এ 60, 70, 80, নান। এটা থাকলো। কিছু টাকা দুই ভাগে ভাগ করা হলো, একটা কোশ্চেন। কিছু টাকা দুই ভাগে ভাগ করা হলো, একটির সাথে 6 গুণ করা হলো, অন্যটির 15 গুণ করা হলো। অন্যটির 15 গুণ করা হলো, দেখা গেল মোটের উপর 8 গুণ হয়েছে। দেখা গেল মোটের উপর 8 গুণ হয়েছে। অংশ দুটির অনুপাত নির্ণয় করো। পারা যাবে? এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলছি পারা যাবে। দুই ভাগ তো ঠিক আছে, আমি ধরে নিলাম ফার্স্ট পার্ট, আমরা ধরে নিলাম সেকেন্ড পার্ট। মোটের উপর কত গুণ? 8 গুণ। বলছে দুটো জিনিস, একটাকে কত গুণ করেছে? 6 গুণ করেছে। অন্যটাকে কত গুণ করেছে? 5 গুণ করেছে। ডিফারেন্স কত? 7। ডিফারেন্স কত? 2। অ্যান্সার 7:2।
ক্লিয়ার? এবার একটা অঙ্ক দিই নতুন ধরনের। সুবল বাবুর মাসিক আয় 4,000 টাকা। সুবল বাবুর মাসিক আয় 4,000 টাকা। গত মাসের তুলনায় তার আয় গত মাসের তুলনায় তার আয় 8% বৃদ্ধি হলো, কিন্তু মূল্য বৃদ্ধির জন্য ব্যয় 12% বৃদ্ধি পেল। ফলে জমার পরিমাণ 4% হ্রাস পেল। অনিলের প্রাথমিক জমার পরিমাণ কত? সুবল বাবুর প্রাথমিক জমার পরিমাণ কত? কি বলছে? সুবল বাবুর মাসিক আয় 4,000 টাকা। গত মাসের তুলনায় তার আয় কিন্তু 8% বেড়ে গেছে। অবশ্যই বেতন বাড়া দরকার, সবার বেতন বেড়েছে, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে তার কি হয়েছে? খরচ 12% বেড়ে গেছে। তাহলে তার জমার পরিমাণটা যা ছিল সেখান থেকে 4% কমে গেছে। সুবল বাবুর প্রাথমিক জমার পরিমাণ কত? এইখানে কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে খরচ আর জমা, তাই না? কি দেখতে পাচ্ছি? খরচ আর জমা। খরচ আর জমা। মোটের উপর তার কত বেড়েছে? তার 8% আয় বৃদ্ধি পেয়েছিল। কত পার্সেন্ট? 8%। আমরা শুরুতেই বলেছিলাম আমরা যখন এখানে ব্যবহার করব সবই একই জিনিস, একই এককের জিনিস ব্যবহার করব, একই রাশিমালা ব্যবহার করব। তাহলে 8% তার বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট? +8%। ভালো কথা। কিন্তু তার খরচ কি হয়ে গেছে? তার খরচও তো বেড়ে গেছে। কত পার্সেন্ট? 12%। তার মানে এটা হয়ে গেল +12%।
আর জমা, জমা কি হয়েছে, তার জমা 4% কমে গেছে, তার মানে -4%। মনে রাখতে হবে আমরা যখন বৃদ্ধি করব তখন প্লাস, আর যখন হ্রাস করব তখন সবসময় মাইনাস। লাভ ক্ষতির সময় যখন আমরা দেখব, লাভে যখন যাব তখন আমরা লিখব প্লাস, ক্ষতি যখন হবে তখন লিখব মাইনাস। হলো? তাহলে এই যে আমরা খরচটাকে বের করলাম, জমাটাকে বের করলাম, এখন আমরা বীজগাণিতিক পদ্ধতি কিন্তু আমরা জানি, তাহলে এর জমা খরচের অনুপাত কত সেটা কিন্তু আমরা করে নিতে পারবো। আচ্ছা, এই 8 থেকে 4-এর মধ্যে ডিফারেন্স কত? এবার কিন্তু বড়, এই দুটোর মধ্যে বড় কে? 8 মাইনাস, এটা কিন্তু -4, তাই এখানে দিতে হবে -4, তাহলে এটা কত হয়ে গেল? 12। এটা যেহেতু দুটোই প্লাস আছে, এটা আমাকে ভাবতে হবে না, তাহলে 12 - 8 মানে কত? 4। তাহলে জমা আর খরচের অনুপাত কত দেখতে পাচ্ছি? তাহলে তার জমা আর খরচ, তাহলে জমা যদি হয় 12%, তাহলে খরচ হবে কত পার্সেন্ট? 8%। না, প্রথমে খরচ, %। এবার আমরা এখানে অপশনগুলো দিইনি, অপশনগুলো কি কি ছিল? অপশনগুলো ছিল 1000, 2000, 3000, 4000। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি 3 আর 1 কত, মানে 1000। আমার 4000 টাকা যদি আয় হয়, 4000 টাকা তার মাসিক আয় হয়, তাহলে 3000 যদি খরচ হয়, তাহলে তার জমা কত হবে? 1000। তবেই না আমরা এটা 3000:1000 বলবো, তবেই না জমা। তার মানে জমা কি? এখানে এই 1000টা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে গল্প, এই হচ্ছে আমাদের অ্যালিগেশন মেথডের শুরুয়াত। আরো প্রচুর আছে যেখানে আমরা লাভ, ক্ষতির দূরত্ব, হ্যাঁ, আরো 4-5 রকমের মিশ্রণ, 4-5 রকমের মিশ্রণে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু একদিনে সেটা সম্ভব না। আবার আমরা এর পরবর্তী এইগুলোতে করব। যারা যারা লাইভ দেখছে, যে কজনই আছে লাইভ দেখছে, দেখুক, ভালো লাগুক। আমি কখন হয়তো সময় পেলে আমি যে কোনো সময় লাইভ করে দিতে পারি, কারণ এই লাইভটাতে আমার একটাই সুবিধে যে আমার এতে ক্যামেরাটা, মানে বোর্ডটা দেখা যায় ভালো, যেটা ফেসবুক লাইভে হয় না বলে আমি ইউটিউব লাইভে আমি এটা করলাম। এবং আমাকে কোনো আপলোডের ঝামেলা টামেলা, আমার এটা মিডিয়াতে থেকে গেল, ফেসবুকে হয়তো থেকে যাবে, কিন্তু ফেসবুকে যেটা সমস্যা হয় আমার, আমি সেটিং করতে পারছি না এখনও। নাহলে ফেসবুক লাইভটা আমি বলেছিলাম ফেসবুক লাইভেই আমি করব, এটা আমার দ্বিতীয় দিন। আমরা যে কোনো সময় বলে দিতে পারি, ফলে যদি সামান্য উপকারে লাগে, সামান্য উপকারে, যদি কোনো উপকার না হয়, আমি বলছি না আমার সাথে শুধু রিলেশনের খাতিরে, হ্যাঁ অভিজিৎ দা, অভিজিৎ স্যার বা অভিজিৎ ভাই, এই লোকটা ভালো অঙ্ক করায় বা করাতে এক সময়, অতএব এই লোকটার চ্যানেলে থাকবো, ঘুরে, তা নয়। এটা আমার ফেসবুক পেজ নয় যেখানে ঘুরে আসার মতো কোনো জায়গা নেই। ফলে কারো যদি সত্যি উপকার হয়, তাহলে এটাকে একটু শেয়ার করতে হবে বন্ধু বান্ধবের মধ্যে, একটু ওরাও পাক কিছু। আর যেটা বলছি, একটু আমার চ্যানেলটাকে, অভিজিৎ স্যার যে চ্যানেল, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে, সেই বেল আইকনটাতে ক্লিক করে দিতে হবে। তাহলে কি হবে, আমি যে কোনো আমি লাইভ স্ট্রিম করলেই সাথে সাথে কিন্তু তাদের কাছে মেসেজ চলে যাবে যে হ্যাঁ এবার স্যার বা দা ভাই যাই হোক এ লাইভ স্ট্রিম করছে। তাহলে আপাতত আজকে এই 11টা অঙ্ক দিয়ে আমরা সময়টাকে, এবং যে 3জন আমি দেখতে পাচ্ছি এখনো আছে, তাদের কেমন লাগলো, যদি লাস্ট অফ অল একটা ছোট্ট রিয়াকশন দেয়, ইয়াস ভালো লাগলো বা এ লাগলো, তাহলে আমার ভালো লাগবে।
যারা লাস্ট পর্যন্ত আছে। আমি বলছি অ্যালিগেশন শেষ হয়নি। অ্যালিগেশন কি, আমাদের যে 30-35খানা যে চ্যাপ্টার, যে ধরন, আমি প্রত্যেকটা ধরনের অঙ্ককে আমি একদম হাতে তৈরি করে দিতে পারবো। শুধু ওই বেকার ভাই বোনদের আমার সাথে থাকতে হবে, তাহলে কিনতে হবে। আমার সাথে না থাকলে তো আর পাওয়া যাবে না কিছু। এই হচ্ছে কথা। আর কিছু আপাতত বলার নেই। ওকে, তাহলে আমি আর এটাকে কন্টিনিউ এখন করছি না, পরবর্তী এতে আমি চলে যাব, আমরা ঠিক জানিয়ে দেব। গুড ইভিনিং। গুড ইভিনিং লিখে দিলাম। সুদীপা, ভালো লাগলো। অবশ্যই সুদীপা একটু থাকলেই হবে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, থাকো, আমার সাথে থাকো, দেখলেই বুঝতে পারবে, পুরো ক্লাসটা ফলো করলে বুঝতে পারবে। এবং ইন ফিউচার তুমি একদিন বলছিলে আমাকে একটা জায়গার কথা, যেখানে রিজনিং, হ্যাঁ আমি রিজনিংটাতেও অনেকটাই ধরে দিতে পারবো রিজনিং, কিন্তু আবার বলছি থাকার ব্যাপারটা, সাথে থাকো, তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ।